ত্রিপুরার রাজধানী আগরতলার কোলাহল থেকে খুব বেশি দূরে নয়, অথচ পরিবেশে যেন সম্পূর্ণ আলাদা এক জগৎ। সবুজে ঘেরা শান্ত আর পরিচ্ছন্ন এক গ্রাম মরিয়মনগর। প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি এই গ্রামের রয়েছে এক বিশেষ পরিচয়। ইতিহাস, সংস্কৃতি, ধর্মীয় ঐতিহ্য এবং মানুষের আন্তরিকতা মিলিয়ে মরিয়মনগর আজ ত্রিপুরার অন্যতম পরিচিত গ্রাম। আজকের এই পর্বে আমরা কাটাবো একটা দিন মরিয়মনগরে, জানবো এই গ্রামের অতীত, দেখব বর্তমান আর শুনবো এখানকার মানুষের গল্প। মরিয়মনগরের এই গ্রামে যখন এসে আপনি স্থানীয় লোকজনদের সাথে কথোপকথন করবেন, তখন জানতে পারবেন তাদের পদবিগুলো ডিসুজা, ডিমেলো, মার্চার, এরকম পর্তুগিজ কিছু পদবি। কি করে বঙ্গোপসাগর থেকে এতটা দূরে, যেখানে বঙ্গোপসাগরের নোনা হাওয়া জলও পৌঁছতে পারে না, সেখানে এই পর্তুগিজ পদবিগুলো কি করে আমরা শুনতে পাই, তার পেছনে রয়েছে কিন্তু একটা 500 বছরের পুরনো ইতিহাস। মহারাজা অমর মাণিক্য থেকে মহারাজা কৃষ্ণচন্দ্র মাণিক্য অবধি একটা বিস্তৃত ইতিহাস রয়েছে পর্তুগিজদের এই স্থানীয় কালচারের সাথে সমন্বয় হওয়ার। কি করে সেটা সম্ভব হলো, আসুন এর ব্যাপারে আরও বিস্তারিতভাবে আমরা জেনে নিই। আমি পর্তুগিজ বংশধর মরিয়মনগর নিবাসী হিউবার্ট মার্চার বলছি। পর্তুগিজ বংশধরদের ইতিহাস 500 বছরের পুরনো। 1960 সালে অমর মাণিক্য কিছু পর্তুগিজদের ত্রিপুরাতে এনেছিলেন তাদের সৈন্যবাহিনীতে যোগদান দেওয়ার জন্য। পরবর্তী সময়ে ত্রিপুরার মহারাজা কৃষ্ণচন্দ্র মাণিক্যের আমলে তাদেরকে বর্তমান রাঙ্গামাটি, উদয়পুর নিয়ে আসা হয়। সেখানে তারা বসবাস করার পরে চলে আসে আস্তে আস্তে আমাদের মরিয়মনগর এই স্থানে। কিছু কলেরার প্রাদুর্ভাব হয়েছিল, সেই সময় কিছু পর্তুগিজ বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে চলে যায়, যেমন বাংলাদেশের নোয়াখালী, আসামের ডিগবই, বদরপুর, এই সমস্ত জায়গাতে চলে যায়। বর্তমানে কিছু পর্তুগিজ আমাদের মরিয়মনগরে কাশীপুরের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে। তাদের সংস্কৃতি যেমন এখন বর্তমানে বাঙালিদের সাথে এবং ত্রিপুরার ককবরকদের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে। তাদের খাদ্য আগের মতো সেই পর্তুগিজ ধাঁচের আর নেই, তবে কয়েকটি আছে, যেমন বিন্দা আলু, প্যানকেক, এই ধরনের কিছু আছে। আর বাকি সব কিছু এখন আমাদের বাঙালিদের সংস্কৃতিতে চলছে। বর্তমানে যে চার্চটি মরিয়মনগরে আছে, এটা 1937 সালে স্থাপন হয়েছিল। এখানে বর্তমানে আমাদের এই খ্রিস্টীয় সম্প্রদায়ের পর্তুগিজ বংশধরেরা এখানে এই প্রার্থনা সভাতে আমরা মিলিত হয়ে এভাবেই আমাদের জীবনযাত্রা চলছে। ত্রিপুরা রাজ্যের মাণিক্য রাজবংশ এই উপমহাদেশে দীর্ঘ সময়কাল ধরে রাজত্ব করা, শাসন করা এক অন্যতম রাজবংশ। শতাব্দীর পর শতাব্দী তারা ত্রিপুরা রাজ্য শাসন করেছেন। আজ গণতান্ত্রিক ভারতের অধীনে ছবিটা কিছুটা অন্যরকম। যারা এখানে পর্তুগিজ গোলন্দাজদের, কামাঞ্চিদের বংশধররা রয়েছেন, তারা কিন্তু সেই মাণিক্য রাজবংশের রাজাদের সিদ্ধান্তের কারণেই আজ এখানে সেটেলড। রাজপরিবারের পৃষ্ঠপোষকতা এবং মানুষের পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে এই অঞ্চল ধীরে ধীরে একটি সুসংগঠিত জনপদে পরিণত হয়। আর সেই ইতিহাসই আজকের মরিয়মনগরের ভিত গড়ে দিয়েছে। মরিয়মনগরের পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে এখানকার গির্জা। দূর থেকে চোখে পড়া এই গির্জা শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এই গ্রামের সামাজিক ও সাংস্কৃতিক জীবনেরও কেন্দ্রবিন্দু। আমরা আজ এসেছি ত্রিপুরার অত্যন্ত ঐতিহ্যবাহী একটা চার্চ, মরিয়মনগর চার্চে। মরিয়মনগর চার্চ আপনারা হয়তো অনেকেই জানেন যে 25শে ডিসেম্বরে যে একটা বিরাট বড়দিনের উৎসব হয়, এখানে তখন লোকে লোকারণ্য থাকে। আর আজ হয়তো একটু খালি দেখে আপনারা হঠাৎ করে হয়তো চিনতে পারছেন না, কিন্তু এই সেই মরিয়মনগর চার্চ। এবং যারা স্থানীয় লোকজন রয়েছেন, তাদের আস্থা, তাদের ভালোবাসা এবং তাদের বিশ্বাসে নির্মিত এই চার্চ বহু বছর ধরে মানুষজনকে সমৃদ্ধ করে চলছে। এই চার্চের অনেকটা ইতিহাস রয়েছে এবং অনেক প্রাচীন ইতিহাস রয়েছে। তার ব্যাপারে আমরা কিছুটা জেনে নেব এবং
আরও জানবো বিস্তারিতভাবে কি করছে এই চার্চ এই কমিউনিটির জন্য, স্থানীয় লোকজনদের জন্য। আসুন জেনে নিই। জয় যিশু। আমরা যে চার্চের মধ্যে দাঁড়িয়ে আছি এই চার্চের নাম হচ্ছে শান্তির রানী ক্যাথলিক চার্চ। আমাদের ত্রিপুরা রাজ্যের প্রথম গির্জা, সেই গির্জার মধ্যে আছি আমরা। আমার নাম ফাদার লিনাস। আমি এই ধর্মপল্লীর পালপুরোহিত। আমাদের এখানে দুজন ফাদাররা আছে। আমরা সকলে এই আগরতলা ধর্মপ্রদেশের মানুষ। এখানকার আমাদের এই আগরতলা ডায়োসিসের প্রথম গির্জা এখান থেকে খ্রিস্ট বিশ্বাস আসলে শুরু হয়েছিল। আসলে হোলি ক্রস ফাদারদের মাধ্যমে এখানে খ্রিস্টীয় বিশ্বাস শুরু হয়েছিল। বাংলাদেশ ঢাকা থেকে ফাদাররা আমাদের এখানে আসতো। তারপরে এখানে গির্জা উদযাপন করা হয়েছিল। তারপরে আমাদের 1980 সালে দাঙ্গার পরে আমাদের এখানে হোলি ক্রস ফাদাররা পরিবর্তন করা হয়েছিল। তারপরে ডন বস্কো ফাদাররা আমাদের এখানে এসেছিল। 2016 সাল থেকে ভিনসেন্ট সমাজের ফাদাররা এখানে দেখাশোনা করছে। এটা খুবই প্রার্থনার জায়গা। এই জায়গাতে প্রচুর মানুষ এখানে আসছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রচুর মানুষ এখানে প্রার্থনার উদ্দেশ্যে, অন্যান্যভাবে এখানে একটু শান্তভাবে বসার জন্য, ঈশ্বরের দর্শন পাওয়ার জন্য এখানে প্রচুর মানুষ এখানে আসছে। এই গির্জার নামটা আমি বললাম শান্তির রানী। এই মা মারিয়ার নামে আছে এই জায়গাও, তার জন্য এই জায়গার নামটা করা হয়েছে মরিয়ম নগর। যিশুর মায়ের নামে আছে এই গির্জা। আজ এই যে ক্যাথলিক চার্চ রয়েছে এখানে, মাদার ম্যারির এই চার্চে কিন্তু স্থানীয় লোকজনরা তাদের আস্থা বিশ্বাস সমস্ত কিছু ধর্ম নিরপেক্ষভাবে সবাই অংশগ্রহণ করছেন পার্বণে, অনুষ্ঠানে। এবং সাধারণ এই আজ যেমন আমরা দেখলাম গির্জার মধ্যে স্থানীয় লোকজনরা খুবই স্বাভাবিকভাবে তারা অংশগ্রহণ করছেন প্রার্থনায়। আমাদের মা মারিয়ার নামে আজকেও আসলে মা মারিয়ার একটা পার্বণ রয়েছে। মা মারিয়ার নামে এখানে প্রচুর প্রার্থনাগুলো প্রত্যেক দিন এখানে চলছে। সকালে 6:30টার সময় এখানে খ্রিস্টজাগ আমাদের পূজা এখানে রয়েছে। তারপরে আমাদের এখানকার মানুষেরা সকলে মা মারিয়ার উপরে অনেক বিশ্বাস আছে। বিকালবেলায় এখানে অনেক মানুষ, আমাদের শুধু খ্রিস্টানরা মাত্র নয়, অনেক মানুষ এখানে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করার জন্য, বিভিন্ন উদ্দেশ্য পূর্ণ হয়েছে বলে, ঈশ্বরের কাছে মনস্কামনা পূর্ণ হয়েছে বলে ধন্যবাদ জানাতেও এখানে প্রচুর মানুষ এখানে আসছে। আমরা এখানে যে গির্জার মধ্যে দেখছি এই মূর্তিটা, মা মারিয়ার মূর্তি, এটা আমাদের ভারত দেশের একটা মূর্তি নয়, এটা বিদেশ থেকে ফাদাররা আনা হয়েছিল। তারপরে এই মা মারিয়ার ভক্তি এখানে প্রচুর পরিমাণে হয়েছে। আজও আমাদের মনের মধ্যে মা মারিয়া আমাদের জীবিত হয়ে আমাদের ভিতরে আসছে, সেই সাক্ষ্য আমরা সব জায়গাতে ছড়িয়ে দিয়েছি। যিশু যা দিয়েছে তেমনিভাবে অন্য মানুষের সাথে সহবাসে থাকা, সেটাই আমাদের মূল কথা। প্রতিদিনের প্রার্থনা থেকে শুরু করে বিভিন্ন উৎসব, সামাজিক অনুষ্ঠান এবং সম্প্রদায় ভিত্তিক কার্যক্রম সব কিছুর সঙ্গেই জড়িয়ে আছে এই গির্জা। বছরের পর বছর ধরে অসংখ্য মানুষের বিশ্বাস, প্রার্থনা এবং আশার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পবিত্র স্থান। গির্জার পরিবেশে রয়েছে এক বিশেষ শান্তি, প্রার্থনার সুর, মানুষের অংশগ্রহণ এবং পারস্পরিক সম্প্রীতি এই স্থানটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
আমি জোসেফ রিকি মার্চার। আমি মুরাদনগরের বাসিন্দা। আমার জন্ম এখানেই হয়েছে। আমাদের পিতৃপুরুষ যারা রয়েছে এখানে তাদের জন্ম হয়েছে। এখানে যা দেখতে পাচ্ছেন আপনারা, এখন আমাদের চার্চ যেটা হয়েছে এটা রিনোভেটেড চার্চ। ছোটোবেলা থেকে বড় হয়েছি আমরা এখানে। চার্চটা অন্যরকম ছিল, পাক্কা এখানে ছিল না। মাঠে খেলাধুলা করতাম আমরা একসাথে। তখন মোবাইলের জমানা ছিল না, টিভিরও জমানা ছিল না। আমরা মামার বাড়িতে চলে যেতাম, মাসির বাড়িতে চলে যেতাম টিভি দেখার জন্য। এখন দেখতে পাচ্ছেন আপনারা হয়তো সবার হাতে মোবাইল রয়েছে। এই যে আমাদের আত্মীয়তা তখন যা ছিল, তখন আমি যা এক্সপিরিয়েন্স আমার বড় হয়েছি ততটাই ভালো ছিল, এখনকার যেটা নেই। আমরা ছেলেবেলায় একসাথে ফুটবল খেলতাম, কেউ কারোর বাড়িতে যেতাম, গান শুনতাম, টিভি দেখতাম। ওটাই ছিল মানে অতুলনীয় একটা ভালোবাসা আমাদের ছিল নিজেদের মধ্যে। আমরা এখানে যারা রয়েছি তারা আসলে আমরা ফ্লাডে আক্রান্ত। এখন বৃষ্টির সময় আমাদের সবখানে চারিপাশে জল জমে আছে। আমার এক্সপিরিয়েন্সে যেটা বলছি, আমরা হয়তো বা ছোটোবেলায় যে ইয়েটা পেয়েছি আমরা, ওই যে দিনটা যদি ফিরে পেতাম আমরা, ওটা আমাদের জন্য একটা গোল্ডেন এরা ছিল। দেখেন আমরা এখন আজকে সেকেন্ড স্যাটারডে, আজকে আমাদের এখানে গ্রামের থেকে, বাইরের থেকে, ত্রিপুরা রাজ্যের থেকে আমরা একটা মানে একত্র হয়ে আমরা একটা রিট্রিট করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ফাদার রেডি হচ্ছে। আজকে একটা রিট্রিট হবে। প্রতি মাসের সেকেন্ড স্যাটারডেতে আমরা একটা রিট্রিট হয়। আর প্রতি রবিবারে আমাদের একসাথে পুরো গ্রাম নিয়ে আমরা সকাল 4:30টার সময় আমাদের একটা খ্রিস্টজাগ হয়, যেটার মধ্যে আমরা একসাথে মিলিত হয়ে আমাদের যে প্রবলেম থাকে ফাদারের বক্তব্য শুনি আমরা, ঠিক আছে, ঈশ্বরের সাথে কীভাবে মিলিত হব। চার্চ থেকে বেরিয়ে আমরা যে একটা একে অপরকে দেখা, ওই সুযোগটা আমরা পেয়ে যাই প্রতি রবিবারে। আর এখানে প্রতিদিনের নিতে সকাল 6:30টার সময় খ্রিস্টজাগ থাকে। ওই যে চার্চের বা বাইবেলের যে বাণীগুলো শোনায় আমাদেরকে, দ্যাট ইনফ্লুয়েন্স, ওই জিনিসটা আমাদেরকে দেয় ওনারা, যে খ্রিস্টীয় জীবন কীভাবে জীবনযাপন করতে হবে। বাইরের যেগুলো হেল্প রয়েছে ওগুলো তো অন্যখান থেকে পাবো আমরা, বাট বাইবেলের যে জিনিসটা রয়েছে, খ্রিস্টীয়র যে অনুভূতি, ওটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় উনি। দেখেন এখানে আমাদের মরিয়মনগরে যদি আশেপাশে দেখতে পান আপনারা, সবগুলো ফ্যামিলির ইন বিটুইন হিন্দু ফ্যামিলিও রয়েছে, খ্রিস্টানও রয়েছে, মুসলিমও রয়েছে। জাস্ট আপনি যদি এই ইয়েটা পার হন, আমাদের স্কুলটা পার হন, ওখানে মুসলিম কমিউনিটি রয়েছে, ইন বিটুইন হিন্দুও রয়েছে। এখানে বাঁদিকে আমাদের চার্চের বাঁদিকে হিন্দু ফ্যামিলি রয়েছে। আমরা ওদের পূজার সময় ওদের সঙ্গে যাই, মিলিত হই। নট রিকোয়ার্ড কি আমাদের ওদের সঙ্গে পূজা করতে হয়, ওটা তা না, ঠিক আছে, বাট ওদের সঙ্গে মিলিত হই। সিমিলারলি আমাদের যখন এখানে ক্রিসমাসের সময় আমরা সবাই একত্রে সব মিলে এখানে আমরা মেলা থাকে, আমাদের 2 দিনব্যাপী মেলা থাকে। ওখানে খ্রিস্টান, হিন্দু, মুসলিম নির্বিশেষে সবাই মিলে আমরা এটা করি। এটা একটা ভ্রাতৃত্ব প্রেম যেটা রয়েছে অবশ্যই থাকবে পরবর্তী সময়েও। আর ছোটোবেলা থেকে যা দেখেছি, জাস্ট কয়েকটা দোকান ছিল, তখন আমরা ঘুরে বেড়াতে পারতাম মেলার মধ্যে। এখন যে কমিউনিটি আমরা রয়েছি, যে ভলেন্টিয়ার থাকি বা কিছু থাকি, আমরা এই মেলা ঘুরতে পারি না আসলে। কারণ এখানে যে ভিড়টা জমে থাকে আপনারা জানেন অলরেডি, মেলার মধ্যে ঘোরার সময় থাকে না। স্টল প্রচুর থাকে, প্রায় 250টার মতো স্টলই থাকে আমাদের। মরিয়মনগরের সামাজিক জীবনে গির্জার ভূমিকা তাই শুধু ধর্মীয় পরিসরের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের মিলনস্থল, শিক্ষা ও সামাজিক সচেতনতারও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু মরিয়মনগরের মানুষ এখনও নিজেদের সংস্কৃতি ও মূল্যবোধকে ধরে রেখেছেন। এখানকার জীবনযাত্রা সহজ, ছন্দময় এবং প্রকৃতি নির্ভর। সকালের সূর্যের আলোয় শুরু হয় দিনের কর্মব্যস্ততা। কেউ যান কাজের উদ্দেশ্যে, কেউ ব্যস্ত হয়ে পড়েন বাড়ির কাজে, আবার কেউ সমাজের বিভিন্ন দায়িত্ব পালন করেন। আমাদের যে কোনো উৎসবে বা পার্বণে আমরা পিঠে খেতে খুব ভালোবাসি এবং পিঠে বানাতে ভালোবাসি। আমাদের প্রতিবেশীরা, বন্ধুদের সবাইকে আমরা পিঠে খাওয়াতে খুব ভালোবাসি। এখানকার একটা ঐতিহ্যবাহী পিঠে রয়েছে, যেটা
আমি যা শুনলাম বিয়া পিঠা বা বিয়া পিঠে বলা হয় ওটাকে। খুব সিম্পল কিছু ইনগ্রিডিয়েন্ট, চালের গুঁড়ো, গুড়, নারকেল, খেজুর, কিশমিশ এগুলো দিয়ে বানানো হয় এবং অত্যন্ত সুস্বাদু একটা পিঠে। এটা বানানোর পদ্ধতিটাও খুব আলাদা এবং আমি একটু আগেও বললাম ঐতিহ্যবাহী। এই পুরো প্রসেসটা আমরা একটু দেখে নেব, তার সাথে এখানে যে কেক বানানো হয় একদম ঘরে বানানো হোমমেড কেক, সেটারও একটু ঝলক আমরা দেখে নেব। আসুন দেখে নিই কী করে বানানো হয় বিয়া পিঠা। ব্যাটারের সাথে ব্যাটার মেখে পুরো জিনিসটাকে কলা পাতার ওপর দিয়ে কী করে বানানো হয় পুরো প্রসেসটা আমরা দেখে নেব। উপকরণ প্রস্তুত করা থেকে শুরু করে ধাপে ধাপে তৈরি করার পুরো প্রক্রিয়াতেই রয়েছে ধৈর্য, দক্ষতা এবং ভালোবাসার ছোঁয়া। অনেকের কাছে এটি শুধু একটি খাবার নয়, বরং পারিবারিক স্মৃতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। পিঠা তৈরির সময় পরিবারের সদস্যদের একসঙ্গে কাজ করাও এই ঐতিহ্যের একটি সুন্দর দিক। আজকের ব্যস্ত সময়েও মরিয়মনগরের মানুষ এই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন। একটি গ্রামের উন্নয়নের অন্যতম ভিত্তি হলো শিক্ষা। মরিয়মনগরও তার ব্যতিক্রম নয়। এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুধু পাঠদানের মধ্যেই সীমাবদ্ধ নয়, শিশুদের সার্বিক বিকাশের দিকেও সমান গুরুত্ব দেয়। গাছ লাগানোর মতো পরিবেশ বান্ধব উদ্যোগ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম, সব কিছুর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার চেষ্টা চলছে। শ্রেণীকক্ষে পড়াশোনা, মাঠে খেলাধুলা এবং সহশিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে শিশুদের মধ্যে তৈরি হচ্ছে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলী। স্কুলটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এরপরে আমাদের এই বিদ্যালয়টি মাধ্যমিক অ্যাফিলিয়েটেড হয়েছে 1987 সালে। আমাদের এখানে যারা মাধ্যমিক যারা দিয়েছিল মানে খুব মোটামুটি আমরা প্রায় বছরেই 100% পাস করে। তো এই হিসাবে কিন্তু আমরা স্কুলটি আমাদের ফাউন্ডেশন খুব করুণ অবস্থায় ছিল। তো আপাতত এই সরকারের অনুকূলে 2025 এবং 26-এর মধ্যেই আমরা স্কুলটি স্যাংশন হয়েছে। মোটামুটি অ্যামাউন্ট 6.8 করোড় মতো। তো এটা এখন কাজ চলছে। তো আগামী আরও 4-5 মাসের পরে আমরা ওই নতুন বিল্ডিংয়ে 5টা ক্লাসের মতো আমরা শিফটিং করতে পারবো। তো আশা করি আমরাও চেষ্টা করব, আমার কলিগ এবং সবাই আমরা সহযোগিতায় আমরা আগামী দিনের আমাদের স্কুলটি আরও ছাত্রদের ডেভেলপমেন্টের জন্য আমরা চেষ্টা করব। বর্তমানে যে উন্নয়নমূলক কাজগুলো চলছে সেগুলো সম্পূর্ণ হলে শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা করা যায়। একটি গ্রামের ভবিষ্যৎ নির্ভর করে তার শিশুদের উপর, আর সেই ভবিষ্যৎ গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে এই প্রতিষ্ঠান। একটি সমাজ তখনই এগিয়ে যায় যখন নারীরা সেই অগ্রযাত্রার অংশ হয়ে ওঠেন। মরিয়মনগরের মহিলারা আজ বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে নিজেদের দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগাচ্ছেন। মোমবাতি তৈরি, জপমালা তৈরি এবং অন্যান্য হস্তশিল্পের কাজে তাদের সক্রিয় অংশগ্রহণ শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, আত্মনির্ভরতার পথও খুলে দিয়েছে।
এই কাজগুলোর মাধ্যমে অনেক নারী পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করছেন। তাদের এই উদ্যোগ প্রমাণ করে যে সুযোগ এবং ইচ্ছাশক্তি থাকলে ছোট ছোট প্রচেষ্টাও বড় পরিবর্তন আনতে পারে। আমি অনেকক্ষণ ধরে আপনাদের এই মালা বানানো দেখলাম, অনেক যত্ন করে আপনারা এই মালাটা বানাচ্ছেন এবং অনেক ভ্যারাইটির মালা আমরা দেখতে পাচ্ছি এখানে। মোমবাতিও রয়েছে, ধাঁচ রয়েছে, এগুলো মানে একটু অন্যরকম এবং একটু অন্য ধাঁচের। আমি সত্যি কিউরিয়াস, মানে এর বৈশিষ্ট্য কী মালাগুলোর? এই মালাগুলি আমাদের ক্যাথলিক ধর্মের প্রার্থনার মালা। এগুলি দিয়ে আমরা সন্ধ্যার সময় প্রার্থনা করা হয় এই মালাগুলি। তো আমাদের খ্রিস্টান ফ্যামিলি যত আছে সব বাড়িতেই এই ধরনের মালা দিয়ে প্রার্থনা করা হয়। এটা এমনি মালা নয় আর কি। আচ্ছা আচ্ছা, এগুলো তাহলে রোজারি মালা বলা হয়। এগুলো আপনারা মানে সবাই মিলে বানান? আপনারা তিনজন দেখলাম মিলে মিলে বানাচ্ছেন। এটা আমাদের একটা মারিয়া সংঘ বলে আমাদের গ্রুপ আছে, ওই গ্রুপে আমরা এগুলি বানাই আর কি। তো আমাদের চার্চ থেকেই এগুলি সব পুঁতি সব দেওয়া হয়, আমরা এগুলি তৈরি করে চার্চে দিয়ে দিই আর কি ফাদারদের। আচ্ছা আচ্ছা, আর এই মোমবাতিগুলোর ব্যাপারে যদি একটু বলেন। মোমবাতিগুলিও আমরা ওই ডাইস, মধ্যে, হ্যাঁ ডাইস দিয়ে বানিয়ে এরকম প্যাকিং করে ওই দোকানেও দেই, আবার চার্চেও দেই, এমন ইয়ে করি আর কি আমরা মহিলারা। তো আপনারা মানে আমি আপনাদের তিনজনকে দেখলাম, আরো কি মারিয়া সংঘ কি আরো বড় না? হ্যাঁ, আরও আছে 10-12 জনের মতন আছে। তো তারা এখন তো সময় মানে দুপুর, তো এই টাইমে তারা থাকে না, বিকালে আসে আর কি। তো আপনারা একসাথে সবাই মিলে কাজ করেন নিশ্চয়ই, মানে উৎসব অনুষ্ঠানে আরো বেশি করে এগুলো জাঁকজমকভাবে হয়। হ্যাঁ, উৎসবে তো আমাদের এখানে অনেক সময় ফিস্ট ডে হয় বা কোনো সাদির ফিস্ট ডে হয়, তখন আমরা এরকম ইয়ে করি আর কি, সেল টেল হয় এরকম মালা, এরকম আর কি। তো সবাই মিলে কাজ করার একটু অভিজ্ঞতা যদি বলেন, সবাই বন্ধু বান্ধবীরা মিলে আপনারা বানাচ্ছেন এগুলো, তো এই অভিজ্ঞতার ব্যাপারে যদি একটু বলেন। সবাই মিলে বানাই, সবাই একসাথে বানালে এটা মানে ভালো লাগে, কথা, হ্যাঁ উৎসাহ হয়, কথাবার্তায় বানানো হয় সবাই একসাথে। অনেক কিছু যেমন আমি যেটা জানি না অন্য আরেকজন ওইটা জানে, তা জানাও যায়, অনেক কিছু শেখাও যায়, বোঝা যায়। অনেক ভালো লাগলো আপনাদের সাথে কথা বলি। ওই অভিজ্ঞতা হলো আমার। আমি দেখলাম কি করে রোজারি মালা বানানো হয়, কীভাবে ধাঁচে মোমবাতি বানানো। এখানে স্পুলটাও আমার সামনে রয়েছে, যে মোমবাতির যে ওই সলতেটা থাকে, সলতেটা এখানে রয়েছে আমার সামনে। তো একটা অন্যরকম অভিজ্ঞতা, এবং এর মাধ্যমেই যে এখানে ক্যাথলিক চার্চ রয়েছে তারা বিভিন্ন কাজকর্ম করছেন এবং মহিলাদের এম্পাওয়ার করছেন। আজকের মরিয়মনগরে নারীরা শুধু পরিবারের দায়িত্বই পালন করছেন না, সমাজ ও অর্থনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সারাদিনের এই সফরে আমরা দেখলাম মরিয়মনগরের নানা দিক, দেখলাম ইতিহাসের ছোঁয়া, ধর্মীয় ঐতিহ্য, সংস্কৃতির ধারাবাহিকতা, শিক্ষার প্রতি গুরুত্ব এবং নারীদের আত্মনির্ভরতার গল্প। সবচেয়ে বড় কথা, আমরা দেখলাম এমন একটি সমাজকে যেখানে মানুষ নিজেদের শিকড়কে আঁকড়ে ধরে রেখেও সময়ের সঙ্গে এগিয়ে চলেছে। ত্রিপুরার ঐতিহ্যবাহী গ্রাম মরিয়মনগরে আমরা একটা পুরো দিন কাটালাম। এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তাদের আস্থা, বিশ্বাস এবং যে একটা সিনক্রেটিক কালচার রয়েছে, এই যে লিভিং হিস্ট্রি, তার আমরা প্রত্যক্ষ সাক্ষী থাকলাম। এখানকার স্কুল, এখানকার চার্চ এবং স্থানীয় যে বিয়া পিঠে, তার সাথেও আমরা পরিচিত হলাম এবং এ এক অনন্য অনুভূতি। আপনারা সবাই গ্রামে আসুন, এখানকার যে চার্চ আছে এই চার্চে এসে আপনারা প্রার্থনা করুন, এখানকার স্থানীয়দের সাথে গল্প করুন। একটা গ্রাম্য পরিবেশ, একদম সাধারণ মন খোলা একটা গ্রাম্য পরিবেশ আপনারা উপভোগ করুন। এই আহ্বান রইল। সবাই ভালো থাকবেন। নমস্কার।